জি, ইন্ডিয়াতে সপরিবারে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরব। ও, আমার আবার ইচ্ছা ছিল ইন্ডিয়া সফর করতে। সায়ন হাসল, মুগ্ধ বলে উঠল। সমস্যা কি? বিয়ের পর না হয় হানিমুনে ভারত গেলি। সায়ন ফের মিছে হাসল। সোফিয়া কিছুটা রাগান্বিত হয়ে বলল, আমি ইন্ডিয়ার কথা বললাম আর তুমি ভারতের কথা বলছো। লজিকটা কেমন লড়ভড়ে হয়ে গেল না? সায়ন হালকা করে কেসে উঠে দাঁড়ালো, এক্সকিউজ দেখিয়ে চলে যায়। মুগ্ধ কটমট করে তাকিয়ে বলল, ইন্ডিয়া আর ভারতের মধ্যে অমিল কোথায় বল? সোফিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, একটা বাংলায় আর একটা ইংরেজিতে, এটাই অমিল। ভুরু কুচকে মুগ্ধ বলল। তাহলে কি তুই এসব জেনে শুনেই করছিস? সোফিয়া কিছু বলল না, টেবিলে হাত ঠেকিয়ে গালে হাত রাখলো, হালকা করে চোখ টিপ দিয়ে মুচকি হাসলো। মুগ্ধ তপ্ত শ্বাস টানলো, শব্দ করে কপালে হাত রেখে নিশ্চুপে ডুব দিল। এমন নাদান বাচ্চার মতো কাঁদছিস কেন বলতো? মনে হচ্ছে আজই তোর সুন্নাতে খাতনা হয়েছে। মুসার কথায় তারিফ চোখের পানি মুছে নিয়ে বলল, তোকে না বলেছি চুপ থাকতে? পারছি কই। আরে বাবা, কাদার কি হলো বলতো? লুঙ্গি খুলে গেছে তো কি হয়েছে? আন্ডারলাইন তো ছিল নাকি? হা মেলে তাকিয়ে তারিফ বলে উঠল, আন্ডারলাইন মানে? আরে বেকুব, আন্ডারওয়্যার মানে জাহিঙ্গা কি ছিল না? হ্যাঁ ছিল তো। তাহলে কাঁদছিস কেন? সোফিয়ার সামনে কেন এত বেজ্জতি হতে হবে বলতো? বেশি ভালোবাসিস তো? মস্করা করবি না মুসা। হাউন আঙ্কেলের কথা মনে পড়ছে? তারিফ একভ্রু উঁচিয়ে বলল। মানে? ভাবুক থেকে মুসা বলে উঠল। সোফিয়াকে কল লাগা দোস। তারিফ সন্দেহ চোখে তাকিয়ে বলল, কেন? ও যদি কিছু দেখে থাকে তাহলে অবশ্যই তোর আন্ডারওয়্যার কালার বলতে পারবে, আর না বলতে পারলে বুঝবি কিছুই দেখেনি। চোখে মুখে কাঠিন্যতা এনে তারিফ গর্জে উঠে বলল। ওরে মফিজ যে। মুসা তড়িৎ গতিতে উঠে এসে নিজের বিছানায় বসে পড়ল আর বলল, কাল একবার শিশু পার্কে যাস, আশা করি তোর মায়ের মন মতো বৌমা পেয়ে যাবি। ফুঁসতে তারিফ মুখের ভাষায় হারিয়ে ফেলল। এই ছেলে কে আর কি বললে যেটা গায়ে লাগবে তারিফ বুঝতে পারে না। রাগ সংযত করে চুপ থাকলো। তারিফের কোনো প্রতিক্রিয়া না দেখে মুসা বলল, হালকা গ্রাসে লুঙ্গি যখন নিচে, উফ, আর আমি মরেই শরমে, কইতে শরম লাগে। থামলো মুসা। দাঁতে দাঁত চিবিয়ে চুপচাপ হয়ে আছে তারিফ। চোখে ফুটে উঠেছে রাগের তেজ। কিছুক্ষণ মৌনতা থেকে ফের মুসা গানের সুরে বলে উঠল। আমার জাইঙ্গার কালার ছিল ব্রাউন। স্ফুলিঙ্গের মতো ফুঁসে উঠে তারিফ বলল। আল্লাহর গজব পড়বে তুই যা শুরু করেছিস। মুসা ফিক করে হেসে বলল। হাউন আঙ্কেল। হাতের কাছে থাকা মগ নিয়ে মুসার দিকে ছুঁড়ে মারতেই মুসা দুহাত উঁচিয়ে সমান তালে নাড়িয়ে বলল, মামা, মামা, উহু উহু। বিছানার মাঝ বরাবর গালে হাত দিয়ে বসে সোফিয়া ভাবছে, সবাই বিয়ে করছে, প্রেম করছে, বাচ্চার বাপ মা হচ্ছে, শুধু আমি আবিয়াইতা রাত বিরাতে শুয়ে শুয়ে চিন্তায় তলিয়ে যায় যে কিভাবে খাওয়া কমাবো আর কিভাবে নিজেকে ফিট রাখবো। ধুর, ভাল লাগে না। আচ্ছা, কথার কথা, যদি চিকন হয়ে যাই বাইরে কিভাবে বের হব? সবাই তো চিল্লায় বলবে, আফা সামনে চলেন, বাতাসে উড়ে যাবেন। আফা বাচ্চায় কি ভাত দেয় না? মোট কথা হলো, চিকনা হলে লাল নীল শাড়িও পরে বের হতে পারবো না। সোজা হারপিকের সাথে তুলনা করে চিল্লাবে। হো আল্লাহ, ধুর, যেমন আছি তেমনই থাকবো। বিয়ে তো আর করছি না, তাই ওসব আর ভাবারও দরকার নেই। সোফিয়া ভাবুক থেকে চিত হয়ে শুয়ে পড়ল। দুহাত দুদিকে মেলিয়ে বলল, কয়েকজনকে ফটাফট চড় মারতে পারলে আজকে রাতে শান্তি মতো ঘুমাতে পারতাম। কয়েকজনের মধ্যে কি আমিও আছি সোফিয়া? প্রশ্ন করতে করতেই ঘরে ঢুকলো তার মা তহমিনা। সোফিয়া বসে দাঁতে জিহবা কেটে বলল, ছি মা, কি যে বলো না, তোমার জন্যই অপেক্ষা করছি। এক্ষুনি আসবে বলে এত দেরি করলে কেন? কাজ ছিল একটু। বসো, আর কি বলবা তাড়াতাড়ি বলো। তহমিনা বেগম বসলেন, হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস টেনে বললেন, তুমি এসব কেন করছো মা? কি সব মা? তহমিনা বেগম হাসলেন, বললেন, মুগ্ধ কিন্তু সব বলেছে আমাকে যে তুমি এসব ইচ্ছে করেই করছো। সত্যি বলছি মা, সবটা ইচ্ছে করে করিনি। আচ্ছা বাদ দিলাম ওসব, মেয়ে হয়ে তো জন্মেছ, বিয়ে তো করতেই হবে মা। মুগ্ধ ভাইয়ের জায়গায় অন্য কাউকে ইমাজিন করতে গা শিউরে ওঠে মা। মন একেবারেই মানতে চায় না। বাবাকে বলবো একবার? সোফিয়া তহমিনাকে জড়িয়ে ধরে বলল, না মা,
প্লিজ বলো না। আমি জানি মুগ্ধ ভাই নাকচ করে দেবে, আর তাছাড়া সবাই জানাজানি হয়ে গেলে আমার চলাফেরা অসুবিধে হবে মা। তাহলে কি রাজকুমারী হয়েই থাকবে? দেখি না, মনের মতো ছেলে পেলেই রাজি হব। তহমিনা মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, বাবা কিন্তু ভীষণ রেগে আছে। যা করার তাড়াতাড়ি করিও মা, কেমন? ঠিক আছে মা। ঘুমো, আসছি। শুভরাত্রি। শুভরাত্রি মা। তহমিনা বেগম চলে গেলেন। সোফিয়া দরজা লাগিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। গ্যালারিতে খুঁজে খুঁজে সেই পুরনো ছবি বের করে বৃদ্ধ আঙ্গুল ছোঁয়ালো তাতে। বিড়বিড় করে বলল, আপনার ছবি আমি আপনার থেকেও বেশি দেখি মুগ্ধ ভাই। কোকড়ানো চুল, লম্বা চওড়া শরীর। বয়স ঠিক কত তখন? অনার্সে ভর্তি হবেন কেবল। আর আমি 9-এ পড়ুয়া সোফিয়া। স্লিম মুখ, দাড়ি আর দাগের ছিটে ফোটা নেই, যদিও এখন খোঁচা খোঁচা দাড়ি। আচ্ছা, 2 বাচ্চার বাপ হয়েও আজও এত সুন্দর কেন আপনি? নাকি ভালোবাসি বলে শুধু আমার চোখে আপনি সুদর্শন পুরুষ? নাকি ডায়েট করে চলেন বলেই এত মুগ্ধতা ছেয়ে আছে আপনার চেহারায়? গাড়ির হর্নে ঘোর কাটে সোফিয়ার। মুগ্ধের গাড়ি গেট পেরিয়ে ঢুকলো। সোফিয়া মুচকি হাসলো, চেয়ে রইল অপলক। সকাল 8টায় ক্যাম্পাসে বসে আছে সোফিয়া ও খেয়া। মূলত নোট নিতে এসেছে সোফিয়া। নোট অবশ্য তারিফই নিয়ে আসবে। কাল অবশ্য সোফিয়া সেজন্য গিয়েছিল। সোফিয়া বসে বাদাম খাচ্ছে আর তারিফের কথা ভাবছে। ছেলেটা কি আদৌ আসবে? লজ্জা বলে তো কথা আছে নাকি লজ্জার মাথা খেয়ে আসবে? লুঙ্গির কথাটা মাথায় আসতেই সোফিয়া ভিতরে ভিতরে হাসলো। খেয়া কনুই দিয়ে গুঁতো দিলে সোফিয়া তার দিকে তাকালো। খেয়া আঙ্গুল উঁচিয়ে বলল, মুসা আর তারিফ না? সোফিয়া চোখ ছোট করে তাকালো। কিছুক্ষণ পর বলল, মনে তো হচ্ছে। মাস্ক পরে আসছে কেন ছেলেটা? মনে মনে বলল। লজ্জার মাথাটা খেতে পারেনি তাহলে। ফের হাসলো সোফিয়া। খেয়া বলল, করোনার উপদ্রব বাড়ল নাকি? আসলে জিজ্ঞেস করে নিস। নিকটে আসতেই সোফিয়া বলে উঠল, মাস্ক পরে আসলে হঠাৎ? আর কিসে লজ্জায়? কটাক্ষ করে কথাটা বলল মুসা। সোফিয়া ঠোঁট টিপে হাসে। খেয়া না বুঝে বলল, লজ্জা? কিসের লজ্জা? হারাম, রাত থেকে তোকে এই শিখিয়ে পড়িয়ে আনলাম, কতবার নিষেধ করলাম মুখটা বন্ধ রাখবি, না পারলে ভালো কথা বলবি, উল্টোপাল্টা কথা বলবি না। এতক্ষণ ধরে যে বোঝালাম কি সুন্দর ভালো মানুষের মতো কাল্লা হেলিয়ে সাই জানালো, আর এখন এসে শুরু করছে, ইচ্ছা করছে কাল্লা। কি রে, কি ভাবছিস? খেয়া কি জিজ্ঞেস করলো শুনলি না? মাস্ক খুলে দূরে ছুঁড়ে মারল তারিফ। বলে উঠল, শুরু তো তুই করলি, শেষটাও তুই কর। বলে নোট খাতা এগিয়ে দিল তারিফ। সোফিয়া তারিফের দিকে তাকালো, হাত বাড়িয়ে শুধু নিল। খেয়া মুসার দিকে ভুরু নাচিয়ে মৌনতায় ফের জানতে চাইলে তারিফ বলে উঠল, আমি আসছি, কাজ আছে গুরুত্বপূর্ণ। সোফিয়া তারিফের হাতের নোটের দিকে তাকালো, নিজের নোটের দিকে তাকিয়ে বলল, তোরটা কালো আর কাজল দিয়ে রাখে যাতে কারো নজর না লাগে। সোফিয়ার কথার মাঝে মুসা উপরোক্ত কথাটা বলে দাঁত কেলিয়ে হাসলো। তারিফ কটমট চোখে তাকালো। খেয়া অবুজের মতো তাকিয়ে রইল। সোফিয়ার বুঝতে বেশ সময় লাগলো। যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে তারিফ হাঁটা ধরেছে। মুসা বলল, আবার লজ্জা পেল ছেলেটা। এত লজ্জা পেলে হয় বল খেয়া? বাসরটাই শালার মাটি। সোফিয়া ঠোঁট টিপে হাসলো। খেয়া কিছু বলার আগেই কানে আসলো তারিফের চিৎকার। মুসার পাশ ফিরে তাকাতেই উৎকণ্ঠিত হয়ে বলল, এ মা, তারিফ তো পড়ে গেছে। সোফিয়া উচ্চস্বরে হেসে উঠে। মুসা পেছনে ফিরে তাকালো, বিরক্ত হয়ে হাঁটতে হাঁটতে বলল, এই ছেলের নিশ্চয়ই শনির দশা রয়েছে। নাদান বাচ্চার সাথে বিবাহ সম্পূর্ণ করে দশা কাটাইতে হবে। মাঠের মাঝ বরাবর হনহনিয়ে হাঁটার ফলে তারিফ পিছলে যায়। কেননা পানি জমে থাকায় জায়গাটায় শ্যাওলা জমে পিচ্ছিল হয়েছিল। হয়তো রাগের মাথায় তারিফ খেয়াল করেনি আশেপাশের কিছু ছেলে মেয়ে দাঁত বের করে হাসছে। তারিফ উঠে দাঁড়ালো, গায়ের কাদা মুছতে মুছতে বলল, দাঁত যথেষ্ট পরিষ্কার আছে, দয়া করে আর হেসে হেসে দেখাবেন না। সবাই দাঁত ঢেকে ঠোঁট টিপে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারিফ মুসার দিকে তাকিয়ে বলল। সোফিয়া কি দেখেছে? মুসা গুরুত্ব দিয়ে বলল, গিয়ে শুনে আসবো। তারিফ সোফিয়াদের দিকে একবার তাকালো, ফের মুসার দিকে তাকিয়ে বলল, থাক, দরকার নেই। বলেই পা বাড়িয়ে দিতেই ফের ধপাস করে পড়ে গেল তারিফ। মুসা হাসতে গিয়েও হাসলো না। বাকিরা হাসতে হাসতে দম ফাটিয়ে ফেলার উপক্রম। মুসা মিছে মিছে রাগ করে এক পা এগিয়ে আসতেই সেও ধপাস। এরই মধ্যে সোফিয়া ও খেয়া এগিয়ে আসে। খেয়া বেসুরে গলায় বলে উঠল,
বন্ধু ছলাৎ ছলাৎ পরে রে, মান সম্মান গেল রে, বন্ধু ছলাৎ ছলাৎ। বেলা তখন ঘড়ির কাঁটায় 11টা। গরমের মধ্যে দমকা হাওয়ার স্পর্শে সোফিয়ার ভালোই লাগছে। সব পাট চুকিয়ে তবেই ঘরে ফিরল সোফিয়া। তারিফ ও মুসার কথা ভাবছে আর হাসছে সে। ভেতরে ঢুকে এই অসময় বাবাকে দেখে সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে এগিয়ে আসে, বলল, বাবা, তুমি এই সময়ে? তোমার শরীর ঠিক আছে তো? তহমিনা বেগম উঠে দাঁড়ালেন। কিছু বলার আগে সাফায়েতুল্লাহ দাঁড়িয়ে মেয়ের গালে চর বসিয়ে দিলেন। তহমিনা এগিয়ে এসে মেয়ের বাহু ধরে বললেন, কি করছো কি? সাফায়েতুল্লাহ আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত গলায় বলে উঠলেন, এই জন্য তোমার মেয়ে বিয়ে করতে চায় না? এত ভালো ভালো পাত্র হাতছাড়া করে এই কারণেই তাহলে বেয়াদব মেয়ের জন্ম দিয়েছি। মান সম্মান তুলে মিশিয়ে দিল আমার। বাবা। চুপ করো সোফিয়া। তহমিনা, তোমার মেয়েকে বলো কে সে ছেলে, তার সাথে আমি বিবাহ দিব। রমিসা ও তার ছেলে রুহান দৌড়ে এসে দাঁড়ালো। রমিসা বলে উঠল, কি হয়েছে ভাইজান? তহমিনা তড়িঘড়ি করে সাফায়েতের হাত ধরে বলল, এবার চুপ করো, আমার মেয়েটার উপর দয়া করো। সত্য মিথ্যা যাচাই না করে এমনটা আর বলিও না। পাঁচকান হলে আমাদের মেয়েটার কি হবে একবার চিন্তা করো। কি একাম করলো ভাবি? যা বলতে ভয় পাচ্ছেন, কথা কিন্তু চাপা থাকে না। চুপ করো রমিসা, না জেনে কিছু বলতে আসবা না। মা, আপুকে কোনো কটাক্ষ করে কথা বলবে না। কি হয়েছে বড় বাবা? সাফায়েতুল্লাহ গা ছেড়ে দিয়ে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে কাঁদো গলায় বললেন, সব শেষ। এই মেয়ে আমার সব শেষ করে দিল। সোফিয়া গালে আসা চোখের পানি মুছে নিয়ে ভয়ে ভয়ে বলল, মা, কি হয়েছে? কি করেছি একটু বলবে? বাজখাই গলায় চেঁচিয়ে উঠে সাফায়েত বলে উঠলেন, তহমিনা, এরকম নির্লজ্জ মেয়েকে আমার সামনে থেকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু গলা টিপে মেরে ফেলবো। বাবা। অমন পাপ মুখ খেয়ে বাবা বলে ডাকবি না আমায়। থমকালো সোফিয়া। আজ জীবনে প্রথম বাবার এমন রূপ সামনে এলো, কিন্তু মাথায় আসছে না সে আসলে করেছেটা কি। অসহায় চোখে মায়ের দিকে তাকালো। তহমিনা বেগমও অসহায় চোখে তাকিয়ে রইল। রুহান কলেজ পড়ুয়া, সে দাঁতে নখ কাটছে আর চিন্তা করছে কাহিনী আসলে কি। রমিসা বেগম নেগেটিভ ভেবে তো মজাই পাচ্ছে। এতদিনের আশায় তো তিনি ছিলেন। নিশ্চয়ই এই মেয়ের মধ্যে ঘোর প্যাচ আছে, তা না হলে বিয়ে করতে কি সমস্যা। মায়ের মুখে সব শুনে হতভম্ব সোফিয়া। গাইনি ডাক্তারের কাছে সে তো মেঘাকে নিয়ে গিয়েছিল বিয়াত্তা বয়ফ্রেন্ডের সঙ্গে অকাম করে। সে তো গিয়েছিল অ্যাবর্শন করাতে, সে তো মাত্র সাথে গিয়েছিল। বাবার কোন কলিগ ভিডিও করে পাঠালো তো পাঠালো এমন সময় পাঠালো যখন মেঘা ভেতরে। নিশ্চয়ই রিসেপশনে শুনে সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাবাও তাই বিশ্বাস করলো, পারলো। এই বিশ্বাস ছিল আমার উপর। বাবাকে বোঝাতে গেলেও তো কথা শুনবে না। এখন আমি আমার না হওয়া বাচ্চার বাপকে কোথায় পাবো? আর শালি মেঘা আর কাউকে পেল না, আমাকেই জোর করে নিয়ে গেল। ইস, খেয়াটা থাকলে তখন ভালো হতো। তহমিনা খাবারের থালা নিয়ে ঢুকলো। ছোট হাতে করে পানির মগ নিয়ে ঢুকলো আয়েশা। খাবারের প্লেট নিঃশব্দে রাখলেন তহমিনা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে পেছনে ফিরে তাকালো। মায়ের কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আয়েশা ঠোঁট উল্টে কাঁদতে সোফিয়া থামলো। আয়েশা বুকে টেনে নিয়ে মগ রেখে দিল। খেয়ে নাও সোফিয়া। মা, তুমিও কি এসে বিশ্বাস করছো? তহমিনা মুচকি হেসে খাবারের থালা হাতে নিয়ে ভাত মেখে নিলেন। বললেন, যে মেয়ে মুগ্ধের মুগ্ধতা অন্ধ, সে মেয়ে আবার অন্য কাউকে ভালোবাসবে কি করে? আর মুগ্ধের উপরও বিশ্বাস আছে, সুযোগে সে সৎ ব্যবহার করবে না। তোমার বাবার হয়তো কোথাও ভুল হচ্ছে। পুরোপুরি ভুল মা। গাইনি ডাক্তারের কাছে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা মেঘা আছে না, ওর জন্য। ঠিক আছে মা, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু বিয়ের ব্যাপারটায় তোমার বাবা এবার আর থামবে না। না, আমি পারবো আটকাতে। এখন তুমি বলো কি করবে? সোফিয়া ফের কান্নায় ভেঙে পড়ে। চশমা খুলে চোখের পানি মুছে নিল। বলে উঠল, মুগ্ধ ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না মা। মুগ্ধকে কি বলবো? একবার তুমি তাকে ভালোবাসো? না মা, বাদ দাও। এতদিন যখন সহ্য করে এসেছি, এখনো পারবো, ভবিষ্যতেও পারবো। তোমরা ছেলে দেখো, আমি রাজি। তহমিনা তপ্ত শ্বাস টানলো। বলল, খেয়ে নাও। আমার উপর দয়া করো মা, খাবো না আমি, প্লিজ প্লিজ একটু একা থাকতে দাও। তহমিনা বেগম আর কিছু বললেন না।
সোফিয়ার বুক থেকে আয়েশাকে নিয়ে বলল। রেখে গেলাম, খিদা লাগলে খাইও। তহমিনা তপ্ত শ্বাস টানল, বলল। তহমিনা বেগম আর কিছু বললেন না। সোফিয়ার বুক থেকে আয়েশাকে নিয়ে বলল। সোফিয়া আর কথা বলল না, চুপচাপ বসে কাঁদতে লাগলো নিঃশব্দে। আয়েশা অপলক চেয়ে আছে সোফিয়ার দিকে। তহমিনা এক পলক দেখলো, মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। বলে মুসা ফের ফোন টেপায় মন দিল। তারিফ ভুরু কুচকে তাকিয়ে আছে অনেকক্ষণ থেকে। মুসা একা একা যা নয় তাই বলে যাচ্ছে। তারিফ ভাবল, নিশ্চয়ই আমার মুখ থেকে কথা বের করা ধান্দা। তারপর একের পর একটা কথার বান ছুড়বে, যা এসে রাখবে আমার ইগোতে। না থাক, চুপ থাকাই ভালো। ভেবেই মনে মনে হাসলো তারিফ। চোখ রইল বইয়ের পাতায়, কিন্তু কান রাখলো মুসার দিকে। মুসা আর চোখে তাকালো, মনে মনে বলল, কথা বলছে না কেন? বোবাই ধরলো নাকি? দাঁড়া। বলেই গান ধরল মুসা। বন্ধু আমার রসিয়া ধপাস করে পড়িয়া কোমরের 12টা বাজাইছে। আহা বন্ধু আমার রসিয়া ধপাস করে পড়িয়া কোমরের 12টা বাজাইছে, সাথে আমারেও ব্যাক্কেল বানাইছে। টান দিয়ে তারিফের দিকে তাকালো মুসা। তারিফ শান্ত চোখে তাকিয়ে আছে। মুসা মুচকি হেসে বলল, কি দেখছিস? দেখছি না, ভাবছি। কি ভাবছিস? তোর গানের গলা মারাত্মক, টিভিতে চান্স পাওয়ার মতো। মুসা উল্লসিত হয়ে গেল, উৎকণ্ঠা গোপন রেখে বলল, আমি কি সত্যিই ভালো গান করি? তারিফ বইয়ে মন দিয়ে বলল, না, টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম আর কি। হালকা অপমানে মুসার উচ্ছ্বসিত চেহারায় নিমিষেই বিষাদ রূপ নেয়। তারিফ ফিক করে হাসলো। মুসা দাঁতে দাঁত চিবিয়ে কিছু ভাবলো, ফের বলে উঠল, মামা একটা বিষয় খেয়াল করেছিস? তারিফ এক পলক দেখে বলল, কি বলবি বল। সোফিয়া মামি তখন কি সুন্দর করে তোর দিকে হাত বাড়িয়ে দিল। আমাকেও তো দিতে পারতো বল। আমার মনে হয় সোফিয়া মামিও তোকে ভালোবাসে। বলেই ভ্রু উঁচিয়ে তাকালো মুসা। এতক্ষণে তারিফ সোফিয়ার কল্পনায়। ঠোঁট টিপে হেসে মুসা বলল, কিছু ভাবছিস মামা? তারিফ কল্পনায় থেকেই বলল, হ্যাঁ, সোফিয়া আমার বউ হবে। অনেক ভালোবাসবো ওকে আমি। আমি ওকে আমার মনের আয়নাঘরে বন্দি করে রাখবো। ঠোঁট উল্টে মুসা ভ্রু উচালো, বলল, সোফিয়া তখন কি গান গাইবে জানিস? কি গান? তারিফ ঘর বানাইলা কি দিয়া, জানালা দরজা কিছু নাই। ও তারিফ ঘর বানাইলা কি দিয়া। বলে বিড়বিড় করে বলল, শালা প্রেমই করতে পারলো না, বিয়ে করে বউ নিয়ে শুয়ে আছে। ব্যাক কল। তুই বিড়বিড় করে কি বললি? চিনটপাক ডুমডুম। মফিজ চে, রাবিশ, কথা বলবি না। দূর হ চোখের সামনে থেকে, বিদায় হ। উচিত কথার ভাত নাই। সমস্যা নাই, আমি 3 বেলা বিরিয়ানি খাবো। তুই থামিয়ে মফিজ। বেইমান রংপুরিয়ান শালা তোর। বলে নামতেই মুসা বাইরের দিকে পা বাড়িয়ে দিতে দিতে বলল, ওই মামা না প্লিজ। রাত 9টা সবে ফিরেছে মুগ্ধ। ভেতরে ঢুকে নিজের রুমের দিকে পা বাড়িয়ে দিতে রমিসা কোথা থেকে উড়ে এসে মুগ্ধের সামনে এসে বলে উঠল, জানো মুগ্ধ, সোফিয়া। মুগ্ধ হাত উঁচিয়ে বলল, আমি অনেক ক্লান্ত, এক কাজ করুন, বিরিয়ানি নিয়ে আমার রুমে আসুন। ফাঁকে আমিও ফ্রেশ হয়ে নিই, তারপর মজা করে খাবো আর আপনার মজার মজার কথা শুনবো। কেমন মামি? বলেই মুগ্ধ পাশ কাটিয়ে চলে যায়। রমিসা বেগম ঠোঁট বাঁকি নিজের রুমের দিকে চলে গেল। মুগ্ধ রুমে ঢুকতেই আয়েশা উঠে বসলো। মুগ্ধ কাঁধের ব্যাগ রেখে ঘড়ি খুলতে খুলতে বলল, ঘুমাওনি? আয়েশা থম মেরে তাকিয়ে আছে। মুগ্ধ পাশে বসে বলল, কি হয়েছে মামুনির? কেউ বকেছে? খুব বকেছে, বড় নানু আসছে না, সোফিয়া আমাকে খুব বকেছে। দুর্ভ্রু গুটিয়ে মুগ্ধ বলল, কেন, তোর সোফিয়া মা আবার কি করলো? বলেই মনে মনে বলল, নিশ্চয়ই মামি মামাকে সব বলেছে। আল্লাহ জানে মেয়েটা এখন কি করছে। সে তো বুঝি না, তবে মা যে তোমাকে ভালোবাসতে সেটা বুঝেছি। নানিমাকে বলেছিল মা নাকি তোমাকে ভালোবাসে। নানিমা তো আমাকে বলতে চায়, মা তো দেয় না। বাবা, ও বাবা। মেয়ের মুখে সব শুনে থমকে চুপ করে আছে মুগ্ধ। মৃধাকে যখন বিয়ে করে আনলো তার কয়েকদিন পর মুগ্ধ বুঝতে পারে সোফিয়া তাকে ভালোবাসে। পাশাপাশি মৃধাও আন্দাজ করে তাকে বলেও ছিল সোফিয়ার সাথে তো তার লাগামহীন সম্পর্ক।
সেই ছোট থেকে সোফিয়াকে জ্বালাতো মুগ্ধ। মুখে যা আসতো তাই নিয়ে ঝগড়া করতো তারা, এখনো বা কম কিসে। মৃধার সামনে এসব করলে সে নেগেটিভ ভাবতেই পারে, আর যদি ভুল বুঝে চলে যায়। আর আমাদের সুখ দেখে সোফিয়া যদি প্রতিনিয়ত কষ্ট পায়, তখন ঠিক এই দুটো কারণেই মুগ্ধ মৃধাকে নিয়ে আলাদা থাকা শুরু করে। ভাগ্যের নির্মম পরিহাস সোফিয়া নয়, তাদের সুখে স্বয়ং আল্লাহ সহ্য করতে না পেরে মৃধাকে কেড়ে নিল। আয়েশা বাবার সারা শব্দ না পেয়ে বাহু ঝাঁকিয়ে বলে উঠল, ও বাবা, কি ভাবছো? না মা, কিছু না। খেয়েছো? সোফিয়া মা তো খায়নি বাবা। বলেই মন খারাপ করে বসলো আয়েশা। সে সময় তাহমিনা বেগম ঢুকলেন, হাতের প্লেট টেবিলে রেখে বললেন, তোমার রুটি ভাজি আর দুধ। মুগ্ধ মুগ্ধ উঠে দাঁড়ালো, বলল, সোফিয়ার কি হয়েছে? তপ্ত শ্বাস টানলেন তাহমিনা, বললেন, ওর বান্ধবী মেঘা পরিবারের অমতে বিয়ে করেছে। বাবু কনসিভ হওয়ার অ্যাবর্শন করাতে গিয়ে তোমার মামার কোন কলিগ দেখে ভিডিও করে, তোমার মামাকে ভিডিও দেখে ভুলভাল বোঝায়। তোমার মামাও চেতে উঠে বাসায় চলে এসে মেয়েকে যা নয় তাই বলেছে। এখন বোঝাচ্ছি কিন্তু মানতে চাচ্ছে না। সোফিয়াও না খেয়েই কেঁদেই যাচ্ছে। ও, খেয়ে নিও, আসছি। ঠিক আছে মামি, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তাহমিনা বেগম কিছু বললেন না, মলিন মুচকি হেসে চলে গেলেন। মুগ্ধ শার্টের বোতাম খুলতে খুলতে ভাবল, ভেবেছিলাম তোর আবেগ ছিলাম আমি, এখন দেখছি না, সত্যিই ভালোবেসেছিলি, যা আজও অক্ষত। বাট আমি তোর এই ভালোবাসার দাম দিতে পারবো না রে সোফিয়া। আমি এই জীবনে আর কাউকে জড়াতে পারবো না। আমার সবটা জুড়ে যে শুধু বৃথা। তোকে আমি শুধু বোন ভাবি, ভালো একটা বন্ধু। তাই তো সবসময় মজার ছলে কত কথা বলে খ্যাপাই। আচ্ছা, তুই কি মাইন্ড করিস নাকি, কষ্ট পাস? না, তোর সাথে সরাসরি কথা বলতে হবে, বোঝাতে হবে আমার অপেক্ষায় থাকাটা তোর নির্ঘাত ভুল। হ্যাঁ, অনেক বড় ভুল করছিস সোফিয়া। কোনো রকম টি শার্ট পরেই বের হলো মুগ্ধ। আয়েশার মলিন মুখে হাসি ফুটলো। ভাবলো বাবা সোফিয়ার কাছে যাচ্ছে। মুগ্ধের সামনে পড়লো সাফায়াতুল্লাহ। তিনি মুগ্ধকে দেখেই বললেন, তোমার কাছে যাচ্ছিলাম, এসব বসো, কথা আছে। তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুগ্ধ বলল, সময় নেই মামা, আমি সোফিয়ার রুমে যাব। সাফায়েত দাঁড়ালেন, বললেন, এত রাতে? ওর রুমে ঘুমোবো। ভ্রু কুচকে তিনি বললেন, মানে কি বলতে চাও? ঘুমোবো কেন? ঘুমাইলে কি সমস্যা? থাকতেই পারি ভাই বোন একসাথে। বাজে কথা বলবে না মুগ্ধ, আমার মেয়ে যথেষ্ট বড়, আর তুমি যে বিবাহিত ভুলে যেও না। আমি বিবাহিত সেটা বড় কথা নয় মামা, সোফিয়া যথেষ্ট বড়, এটা বড় বিষয়। কি বলতে চাও? সত্য মিথ্যা যাচাই না করে সোফিয়াকে দোষারোপ করা ঠিক হয়নি আপনার মামা। তোমার থেকে এসব শিখতে হবে আমার। একে একে সবাই বেরিয়ে আসলেন। বেরিয়ে আসলো সোফিয়া। সে চশমা ঠেলে নাক কুচকে জিজ্ঞাসা করলো, তোমরা আবার এত রাতে কি শুরু করলে? তুই চুপ থাক। শুনুন মামা, সোফিয়া ওর বান্ধবীর সমস্যা হওয়ায় ডাক্তারের কাছে গিয়েছিল। আমি ভিডিওতে স্পষ্ট দেখেছি সোফিয়াকে, আমার চোখ ভুল দেখতে পারে না। আরে ওর বান্ধবীও ছিল মামা, সব দেখা সব সময় সত্যি নাও হতে পারে মামা। ভিডিওর শেষ পর্যন্ত আমি শুধু সোফিয়াকে দেখেছি মুগ্ধ, তুমি অযথা তর্ক করতে এসো না। তোমরা থামবে? আমিই গিয়েছিলাম আমারই সমস্যা সমাধানে। আর বাবা যাকে নিয়ে আসার কথা বলছে সে নেই, সে আমাকে বিয়ে করবে না। এখন তুমি যার সাথেই বিয়ে দেবে আমি রাজি। সোফিয়া বলেই পিছনে ফিরে পা বাড়িয়ে দিতেই মুগ্ধ বলে উঠল, দাঁড়া। সোফিয়া দাঁড়ালো। মুগ্ধ এসে হাত ধরে বলল, চল। সোফিয়া সবার দিকে তাকিয়ে বলল, কোথায়? তোর রুমে, তোর সাথে ঘুমাবো। দেখি মামা কি করেন, নিজের চোখেই তো দেখছেন। সাফায়াতুল্লাহ চেঁচিয়ে উঠে বললেন, বেশি বেশি করছো মুগ্ধ। যদিও তোমার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু সমাজ বলে একটা কথা আছে। সমাজ ধুয়ে পানি খান মামা। বলে সোফিয়াকে টেনে নিয়ে গেল মুগ্ধ। উপস্থিত সবাই বাকরুদ্ধ। সাফায়াতুল্লাহ ফোপাতে লাগলো। তাহমিনা অসহায় চোখে তাকালো আয়েশার দিকে। রমিসা তো মহা খুশি। কাল সমালোচনা করার দারুণ একটা ক্লু পেল। রুহান ও তার বাবা এগিয়ে গেলেন সোফিয়ার রুমের দিকে। সোফিয়া তাড়াহুড়ো করে হাত ছাড়ার চেষ্টা করছেই তো করছে। এদিকে মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এক ঝটকায় সোফিয়াকে কাছে টানতে চশমা পড়ে যায়। সোফিয়া আটকে উঠে বলল, আমার চশমা। মুগ্ধ সোফিয়াকে বাহুর সমষ্টিতে নিয়ে বলল, রাখ তোর চশমা। চশমা ছাড়া রাতে আমি কম দেখি মুগ্ধ ভাই। মুগ্ধ সোফিয়াকে সামনে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে ধরে বলল, চশমা ছাড়া কিছুই দেখিস না, তাহলে বাসর করবি কি করে? তোর জামাইয়ের কপাল পুড়ল রে।
সোফিয়া কিঞ্চিত রেগে গিয়ে বলে, চশমা ছাড়া সব আবছা লাগে আমার, আর আপনি আছেন বাসন নিয়ে। মুগ্ধ বোকা হয়ে যায়। ওকে ছেড়ে দিয়ে চশমা তুলে সোফিয়ার হাতে দেয়। সোফিয়া চশমা হাতে নিয়ে লাগিয়ে বলল, এমন করার কি দরকার বলুন তো? আপনি চলে যান দয়া করে। মুগ্ধ কোমরে হাত রেখে দাঁড়িয়ে পড়ল। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? তো কি শুইতে বলছিস? রাবিশ কথা বলবেন না। তুই কি চশমা পরেই বাসর করবি? সোফিয়া অবাক হয়ে যায়, বলল, কি আশ্চর্য মুগ্ধ ভাই, হঠাৎ আপনি বাসর নিয়ে পড়লেন কেন? তাছাড়া চশমা পরে বাসর করলে কি এমন ক্ষতি হবে? চশমার নিচে তো আর আহামরি কিছু থাকবে না যে নাচ হতে পারলে জীবন সার্থক হবে না। মুগ্ধ ঘাড় চুলকালো, সামনে হাঁটতে হাঁটতে বলল, না মানে চশমা পরে বাসর করলে তোর জামের মিয়া খলিফার কথা মনে পড়ে যাবে, আর তখন। দয়া করে চুপ করুন, আর না পারলে বের হয়ে যান আমার রুম থেকে। তুই কি আমাকে এখনো ভালোবাসিস? থমকে গেল সোফিয়া। মুহূর্তে শরীরে স্নায়ুযুদ্ধ অবিরাম। কথার বান গলায় আসলেও মুখে আসলো না, কেমন দলা পাকিয়ে আসলো। শরীরের রন্ধে রন্ধে শিরশির করে উঠল মুগ্ধের বলা কথাখানা। চঞ্চলতা মুখখানায় নেমে আসলো, লজ্জা ও অস্বস্তিকর ছাপ। মুগ্ধ এখনো অপলক তাকিয়ে আছে। সোফিয়া পড়ল দোটানায়, সরে যাবে নাকি মুগ্ধকে বেরিয়ে যেতে বলবে, কিন্তু মুগ্ধ কাছে এগোচ্ছে। হঠাৎ মুগ্ধ কাছে আসতে সোফিয়া চমকে উঠে। সে ভাবল, মুগ্ধ ভাই কাছে এলে এবার কিন্তু অনর্থক হয়ে যাবে, নিজেকে আর সামাল দিতে পারবো না। আমি এবার সত্যি সত্যিই চুমুটুমু বসিয়ে দেবো এই বিয়াইত্তা লোকের গালে। অন্তহীন নীল দিগন্ত পেরিয়ে সাদা মেঘ অতিক্রম করে সূর্য জানান দিচ্ছে সকাল হতে যাচ্ছে। মনোমুগ্ধকর সকালের নরম অনুভূতির প্রকাশে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া অমলিন। কিচিরমিচির পাখির ডাকে মুগ্ধের ঘুম হালকা হলো। জানালা ভেদ করে উদয়ন সূর্যের রশ্মিতে চোখ এসে লাগছে। ভোরের ঠান্ডায় জুবুথুবু হয়ে কম্বল মুড়িয়ে শুয়েছিল মুগ্ধ। এখন আধো আধো ভ্যাপসা গরমে সে কম্বল গা থেকে ছুঁড়ে মারল। বালিশ জড়িয়ে ধরার তাগিদে দুহাত মাথার কাছে রাখতেই ঠান্ডা কিছু অনুভব করলো সারা শরীরে। সে পিটপিট চোখে তাকালো, সহসাই চমকে উঠে বসলো। চোখ ডুলে সামনে তাকাতে মেজাজ বিগড়ে যায়। সামনে দেয়ালে ঝুলছে সোফিয়ার হাসি মাখা ছবির ফ্রেম, আর নিজে শুয়েছিল মেঝেতে। তড়িৎ গতিতে ঘাড় বাঁকা করে পাশে তাকালো। সোফিয়া আরামসে বিছানায় ঘুমাচ্ছে, ফ্যানটাও বন্ধ এসিও। মুগ্ধ দাঁত কিরমির করে দাঁড়িয়ে পড়ল, পা বাড়িয়ে দিয়ে ফ্যানের সুইচ দিয়ে এসির রিমোট হাতে নিল। পরক্ষণে ছুঁড়ে মেরে কোমরে হাত গুজে দাঁড়িয়ে চোখ রাখলো সোফিয়ার ঘুমন্ত মুখের দিকে। কাল রাতে মুগ্ধ যখন কাছে আসে, সোফিয়া ছটফট করে বলল, লুডো খেলবেন? মুগ্ধ ভাবলো লুডো খেলার মাঝে সোফিয়াকে সে সব খুলে বলবে, আর নয় এমন। এবার সে সিরিয়াস হবে সোফিয়ার প্রতি। কিন্তু সে ঘুরে বালি। লুডো খেলতে গিয়ে মুগ্ধ পুনরায় হাসি আড্ডায় মেতে উঠে সোফিয়ার সাথে। কখন যে ঘুমিয়ে পড়েছে সেও নিজে জানে না। সোফিয়া ঠান্ডায় জুবুথুবু হচ্ছে আর বকবক করছে মিনমিন। বারবার মাকে উদ্দেশ্য করে বলছে এসি বন্ধ করতে, না হয় কম্বল দিতে। কিছুক্ষণ পর সোফিয়া রেগে উঠে বসলো, দরজার দিকে তাকিয়ে ডাকতে লাগলো তহমিনা বেগমকে। নীরস গলায় মুগ্ধ বলে উঠল, বাসায় কেউ নেই। সোফিয়া হাই দিতে দিতে বলল, সাত সকালবেলা কার আবার 40-এ খেতে গেল? বলেই পাশ ফিরে তাকাতেই ঘুম উবে যায় সোফিয়ার। তড়িঘড়ি করে ওড়না নিয়ে চশমা পরে নিল। চশমা ঠেলে বলল, আপনি আমার রুমে কি করছেন? রাতে কি এখানেই ছিলেন? মুগ্ধ তিরস্কার সুরে বলল, না না, আমি তো চাঁদের দেশের পরীদের সাথে ছিলাম, মাত্র ওরা এসে রেখে গেল। উচ্ছ্বসিত হয়ে সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, সত্যি? কিসে করে রেখে গেল? নিশ্চয় ওদের পাখনাতে ভর করে এসেছেন। মুগ্ধ এগিয়ে গেল, বালিশ নিয়ে সোফিয়ার মাথায় মারতে সোফিয়া উঠে দাঁড়ালো, বলল, খবরদার, না বলছি, ভুলে এমনটা করবেন না। এমন ভাব করছিস মনে হয় আজ তো একটা হাতি তুলে মারতে এসেছি। বালিশটা কি মুভির মনে করেছেন যে মারামারি করতে গিয়ে তুলা বের হবে আর সাইডের লাল লাল লিরিক্স বাজবে? এটা মায়ের হাতে বানানো বালিশ, এক মাইরেই অজ্ঞান। ফালতু লজিক। আমি কি নায়ক না তুই নায়িকা যে তুলা বের হবে আর আমরা রোমান্টিকতায় নাচবো? সকাল সকাল জ্ঞান না দিয়ে খেতে দিন, যান নাস্তা নিয়ে আসুন। তোর বাপের চাকর না আমি, বুঝলি? হ্যাঁ বুঝলাম, আমার চাকর তো যান, দয়া করুন আর খাবার আনুন। তার কাটা। বলেই মুগ্ধ টি শার্ট হাতে নিয়ে পড়তে পড়তে দরজা খুলে চলে যায়। সোফিয়া ফিক করে হেসে ওঠে। বিকালের শেষ ভাগে আয়েশা জোরে কাঁদতে কাঁদতে দৌড়ে আসার সময় রুহানের সামনে পড়ল। রুহান কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আয়শা, কাঁদছো কেন?
কান্না অবস্থায় থেমে থেমে বলল, তোমাকে বলা যাবে না মামা। কেন বলা যাবে না গো? আমি কি পর কেউ? না না, মেল ধমুতা বলে কথা আসে না, তোমাকে কি একটা বলা যায় বলো? রুহান অবাক হলো, ঠোঁট উল্টে ভাবুক থেকে বলল, তাই তো তা কাকে বলা যাবে? তুমি অত তো কষ্ট করে ছবি আমার কাছে নিয়ে যাবে মামা? হ্যাঁ পারি তো, বিনিময়ে কি পাবো আমি? বলা শেষ না করতে আয়েশা টপাটপ রুহানের গালে চুমু দিল কয়েকটা। রুহানও আয়েশার গালে চুমু দিয়ে সোফিয়ার রুমে রেখে চলে আসে। সোফিয়া আয়েশাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে? আমি না ব্যালকনিতে খেলছিলাম, পাশের ব্যালকনি থেকে একটা দলা বিলাই বলে, ও কি জিনিস মাইরি, বড় হলে কড়া মাল হবে। এসব পচা কথা, তাই না সফিয়া মা? হ্যাঁ তো, পচা কথা। এর একটা বিহিত করতেই হবে। ঠিক আছে, তোমার বাবাকে বলে বিষয়টা সমাধান করব, কেমন? বাবাকে বলবে? আমার তো লজ্জা করবে সফিয়া মা। ওলে বাবালে, আমি দেখে নেব এই ধলা বিলাইকে, কেমন? ঠিক আছে সফিয়া মা। বলেই কয়েকটা চুমু দিল সোফিয়ার গালে। সোফিয়া মুচকি হেসে কপালে চুমু দিয়ে বুকে টেনে নিল। গোধূলির আলো মাখো আকাশপটের নিচে নানান গাছের সমারোহ। দেখলে মনে হবে কোনো এক বাগান বিলাসে ঢুকে পড়েছি। সবুজে সবুজে নিজেকে মনে হয় প্রাণবন্ত। এমন সতেজ নির্মল বাতাসে উড়ে যেতে ইচ্ছে করছে মেঘপুঞ্জে। ইচ্ছে করছে সেথায় গিয়ে রাজ্য করি, আর না ফিরি এমন কোলাহলের রংপুর শহরে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুদিকে সবুজ ঘেরা পিচ ঢালা রাস্তায় হাঁটছে তারিফ ও মুসা। তারিফের হাতে বাদামের ঠোঙা, গল্প করছে আর ফোন টিপছে মুসা। বাদাম চিবোতে চিবোতে মুসা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।